হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস। বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাকে লক্ষ্য করে একটি ম্যাথ প্র্যাকটিস ক্লাস সিরিজ শুরু করেছি। তো এই ম্যাথ প্র্যাকটিস ক্লাসগুলোতে 10টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তো আজকে এই ভিডিওটিতে ম্যাথ প্র্যাকটিস ক্লাস সিরিজের 4 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম অঙ্কটি কী দেওয়া রয়েছে যে 0.32 ও 0.02 এর মধ্য সমানুপাতি কত। তো এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু এসে থাকে। তো এই ধরনের অঙ্কের সমাধানের ক্ষেত্রে তোমরা কি করবে, অর্থাৎ মধ্য সমানুপাতি কীভাবে বের করবে, দেখো যে মধ্য সমানুপাতি সমান √ অফ সংখ্যা দুটোর গুণফল। তাহলে এখানে আমাদের সংখ্যা দুটো আছে 0.32 একটি আছে, আর একটি 0.02 আছে। তো ঠিক আছে, তাহলে এই সংখ্যা দুটো আমরা গুণ করে দেবো। তাহলে এখানে দেখো আমরা দশমিকটা যদি উঠিয়ে দিই তাহলে কত আসবে, দেখো 32/100 গুণ এখানে দশমিকটা উঠিয়ে দিলে কত আসবে 2/100। তাহলে এরপর আমরা কি করব, গুণ করলে কত আসে 64/100 আসছে, এই 64/100 স্কোয়ার আসছে। তাহলে এখানে আমাদের 64টাকে আমরা লিখতে পারি 8-এর স্কোয়ার এবং 100 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রুটের বাইরে চলে আসবে আমাদের 8/100, তাহলে 8/100। তাহলে 8/100 সমান কত লিখতে পারি আমরা 0.08। তাহলে এখানে আমাদের মধ্য সমানুপাতি হচ্ছে 0.08। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে যে ডি এর অপশনটি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। এরপর দেখো 2 নম্বর অঙ্কটি কি দেওয়া রয়েছে, দেখো যে 40 জন লোক 8 দিনে 2000 টাকা উপার্জন করে, তাহলে কতজন লোক 2 দিনে 200 টাকা উপার্জন করবে। তাহলে এই অঙ্কটি কার্য সময় অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তো কার্য সময়ের অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে একটি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটি হলো যে M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2, যেখানে M হচ্ছে আমাদের লোক সংখ্যা বা জনসংখ্যা, ডিটা হচ্ছে আমাদের দিনসংখ্যা, টি সমান হচ্ছে সময় এবং ডাব্লিউ সমান হচ্ছে কাজের পরিমাণ। তাহলে এখানে আমাদের প্রথম ক্ষেত্রে কী দেওয়া আছে, 40 জন লোক 8 দিনে 2000 টাকা উপার্জন করছে। তাহলে এখানে আমাদের M1 সমান কত দেওয়া আছে, M1 সমান আছে 40, D1 সমান কত আছে 8 দেওয়া আছে, 2000 টাকা উপার্জন করছে। তাহলে W1 সমান দেওয়া আছে আমাদের 2000 টাকা। ঠিক আছে, এরপর কি বলেছে দ্বিতীয় ক্ষেত্রে যে কতজন লোক, তাহলে আমাদের M2টা বের করতে হবে, কত দিনে 2 দিনে। তাহলে D2 আমাদের দেওয়া আছে, D2 কত দেওয়া আছে 2 দিনে। ঠিক আছে, 200 টাকা উপার্জন করবে, তাহলে W2টা আমাদের হচ্ছে 200 টাকা। ঠিক আছে, তাহলে এই ডাটাগুলো আমরা এই ফর্মুলাতে বসিয়ে দেবো। তাহলে আমরা কি পেয়ে যাবো, M2 মান পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দিলে আসছে দেখুন 40 গুণ 8 ডিভাইডেড বাই 2000 ইকুয়াল টু M2 গুণ 2 ডিভাইডেড বাই কত হচ্ছে 200। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, এখানে 2 10 20 হচ্ছে। ঠিক আছে, এখানে 4 10 40 হচ্ছে, এখানে 2 কাটছে 2 দুগুণে 4। তাহলে M2 সমান কত পাচ্ছি আমরা 8 দুগুণে 16। তাহলে আমাদের 16 জন লোক 2 দিনে 200 টাকা উপার্জন করবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে এর অপশানটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। এরপর দেখো 3 নম্বর অঙ্কটিতে কী দেওয়া রয়েছে যে ABC যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে B এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত টাকা। তাহলে দেখো এই অঙ্কটি আমাদের অংশীদারি কারবার অধ্যায় থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের A, B এবং C কত টাকা মূলধন নিয়ে আমাদের ব্যবসা শুরু করেছে। A শুরু করেছে 27,000 টাকা নিয়ে, B শুরু করেছে 81,000 টাকা নিয়ে এবং C শুরু করেছে 72,000 টাকা নিয়ে। তাহলে তাদের মূলধন অনুপাতটা কত আসবে, এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 9 দিয়ে কাটছে, দেখুন 3 9 27, 9 9 81 আর 8 9 72। তাহলে তাদের মূলধন অনুপাত আসছে 3:9:8। আর আমরা জানি যে মূলধন লভ্যাংশের অনুপাতে ভাগ হয়, তাহলে তাদের আমাদের লভ্যাংশের অনুপাতটা কত আসবে 3:9:8। ঠিক আছে, তাহলে তাদের লভ্যাংশ অনুপাতটা হচ্ছে এটাই। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে A এর লাভ হচ্ছে 3x, B এর লাভ হচ্ছে 9x এবং C এর লাভ হচ্ছে 8x। আমাদের কার লাভটা দেওয়া আছে, B এর লাভটা দেওয়া আছে 36,000। তাহলে এখানে আমাদের 9x ইকুয়াল টু 36,000। ঠিক আছে,
তাহলে 1 সমান আমরা কত পাবো? 4000 টাকা। তাহলে 1 সমান আমরা পাচ্ছি 4000। তাহলে আমাদের এর লাভ হচ্ছে 12000 টাকা, কারণ এখানে 3 গুণ 4000 করছি। এইখানে আমাদের বি এর লাভ তো দেওয়াই আছে 36000 টাকা। এইখানে আমাদের সি এর লাভ কত হবে? 8 গুণ 4000 মানে হচ্ছে 32000 টাকা। আমাদের কি বের করতে বলেছে? মোট লাভ। তাহলে এই লাভগুলো আমরা কি করব? যোগ করব। যোগ করলে কত আসবে? 12000 প্লাস 36000 প্লাস 32000 যোগ করলে আসবে আমাদের 80000। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান সি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। এরপর আসি 4 নম্বর অঙ্কটিতে। ঠিক আছে, তো দেখো আমাদের 4 নম্বর অঙ্কটিতে কী দেওয়া রয়েছে যে 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে এখানে আমাদের 5টি সংখ্যার গড় কত দেওয়া আছে? আমাদের 50 দেওয়া আছে। তাহলে আমাদের 5টি সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি হবে 50 গুণ 5 সমান হচ্ছে আমাদের 250। তাহলে আমাদের 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে 250। আমি ধরে নিচ্ছি 5টি সংখ্যা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান হচ্ছে 250। এটা হচ্ছে আমাদের 5টি সংখ্যার সমষ্টি। এরপর কি বলেছে যে প্রতিটির সঙ্গে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে এরপর আমরা 5টা সংখ্যার সঙ্গে 2 করে গুণ করছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 2 করে গুণ করলে কত আসবে? 2a প্লাস 2b প্লাস 2c প্লাস 2d প্লাস 2e সমান এদিকে 2 গুণ করলে কত আসবে? 250 গুণ 2 মানে কত হচ্ছে? 500। তাহলে এখানে দেখো আমাদের 2 গুণ করার পর নতুন যে আমরা 5টি সংখ্যা পেলি তাদের সমষ্টিটা হচ্ছে আমাদের 500। তাহলে আমাদের গড় কত হবে? 500/5। তাহলে কত হচ্ছে আমাদের? 100। তাহলে এখানে আমাদের নতুন সংখ্যাগুলির গড় হচ্ছে 100। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান বি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। এরপর আসি 5 নম্বর অঙ্কটিতে। ঠিক আছে, তো দেখো এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে? তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে? দেখো এ বি এর 3 গুণ কর্মক্ষম, অর্থাৎ বি একদিনে যদি আমাদের 3 অংশ করে তাহলে আমাদের এ কত অংশ করবে? একদিনে 6 অংশ করবে। 3 গুণ কর্মক্ষম বলেছে আমাদের। ঠিক আছে, অর্থাৎ বি যদি আমাদের একটি কাজ 3 দিনে করে তাহলে আমাদের এ সেই কাজটি একদিনে করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতেই পারি যে এ সমান 3b, যেহেতু আমাদের 3 গুণ কর্মক্ষম বি এর। ঠিক আছে, এরপর দেখো কী দেওয়া রয়েছে যে এ ও বি একত্রে একটি কাজ 3 দিনে করে, তাহলে এ প্লাস বি এক অংশ করছে আমাদের 3 দিনে। ঠিক আছে, তাহলে আমাদের এ প্লাস বি এক অংশ করছে 3 দিনে। তাহলে এ সমান কত পাচ্ছি আমরা? 3b। তাহলে 3b প্লাস বি এক অংশ করছে আমাদের 3 দিনে। তাহলে আমাদের 4b এক অংশ করছে আমাদের 3 দিনে। তাহলে আমাদের বি একা এক অংশ করবে কত দিনে? 3 গুণিত 4 অর্থাৎ 12 দিনে। তাহলে আমাদের বি একা এক অংশ করছে কত দিনে? 12 দিনে করছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলা আছে যে এ বি এর 3 গুণ কর্মক্ষম। তাহলে আমাদের বি যদি একটি কাজ করতে 12 দিন সময় লাগে তাহলে আমাদের এর কত দিন সময় লাগবে? এর সময় লাগবে 12/3 অর্থাৎ কত হচ্ছে? 4, অর্থাৎ 4 দিন সময় লাগবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে ডি এর অপশানটি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এরপর আসি 6 নম্বর অঙ্কটিতে। ঠিক আছে, তো দেখো আমাদের 6 নম্বর অঙ্কটিতে কী দেওয়া রয়েছে যে একটি চৌবাচ্চার সমস্ত জল 2টি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 30 মিনিটে ও 15 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? তাহলে এখানে দেখো একটি চৌবাচ্চার সমস্ত জল 2টি নল দিয়ে আলাদাভাবে 30 মিনিট এবং 15 মিনিটে খালি হচ্ছে। তাহলে প্রথম নল দিয়ে অর্থাৎ ফার্স্ট পাইপ দিয়ে 30 মিনিটে খালি হচ্ছে এক অংশ, মানে পুরোটাই খালি হচ্ছে। তাহলে আমাদের 1 মিনিটে খালি হবে প্রথম নল দিয়ে 1/30 অংশ। ঠিক আছে, এরপর দেখো আমাদের সেকেন্ড পাইপ অর্থাৎ দ্বিতীয় নল দিয়ে আমাদের চৌবাচ্চাটি খালি হচ্ছে 15 মিনিটে। তাহলে আমাদের 15 মিনিটে খালি হচ্ছে আমাদের এক অংশ দ্বিতীয় নল দিয়ে। ঠিক আছে, তাহলে 1 মিনিটে দ্বিতীয় নল দিয়ে খালি হবে 1/15 অংশ। তাহলে আমাদের যখন দুটো নল একসাথে খুলে দেওয়া হবে, প্রথম নল এবং সেকেন্ড নল যদি আমাদের একসাথে খুলে দেওয়া হয় তাহলে 1 মিনিটে কত অংশ খালি হবে? 1/30 প্লাস 1/15
15 অংশ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যোগ করলে কত হচ্ছে দেখো, 30 হচ্ছে লসাগু। এখানে 1 + 2 মানে কত হচ্ছে 3/30, মানে কত হচ্ছে 1/10 অংশ। তাহলে 1 মিনিটে দুটো নল একত্রে খালি করছে 1/10 অংশ। তাহলে আমাদের দুটো নল একসাথে খুলে দিলে 1 অংশ আমাদের খালি করতে কত সময় লাগবে, 10 মিনিট। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন এ, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো, এরপর আসি 7 নম্বর অঙ্কটিতে, ঠিক আছে। তো দেখো আমাদের 7 নম্বর অঙ্কটিতে কী ধরেছে, যে এক ব্যক্তি 4 কিলোমিটার/ঘন্টা গতিবেগে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, কিন্তু 5 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে আমি ধরে নিচ্ছি যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে আমাদের ডি কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার। ব্যক্তিটি যখন 4 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যখন স্কুলে পৌঁছাচ্ছে তখন কত মিনিট লেট হচ্ছে, 5 মিনিট লেট হচ্ছে। তাহলে 4 কিলোমিটার/ঘন্টা বেগে ব্যক্তিটি 1 কিলোমিটার যেতে সময় লাগছে ব্যক্তিটির 1/4 ঘন্টা, ঠিক আছে। এবং 5 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ব্যক্তিটির 1 কিলোমিটার যেতে সময় লাগছে 1/5 ঘন্টা, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের 5 কিলোমিটারটা বেশি হচ্ছে 4 কিলোমিটার থেকে। তাহলে এখানে আমাদের সময়টা কি লাগবে, সময়টা কম লাগবে। তাহলে এখানে আমাদের 1 কিলোমিটারের মধ্যে ব্যক্তিটির সময়ের পার্থক্য হচ্ছে কত, সময়ের পার্থক্য হচ্ছে 1/4 - 1/5, মানে কত হচ্ছে আমাদের এখানে 1/20 ঘন্টা। তাহলে 1 কিলোমিটারের মধ্যে আমাদের সময়ের পার্থক্য হচ্ছে 1/20 ঘন্টা। আর এখানে আমাদের বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে আমাদের সময়ের পার্থক্য কত হচ্ছে আমাদের 5 + 10, মানে কত হচ্ছে 15 মিনিট। তাহলে 15 মিনিট সময় কত ঘন্টা হচ্ছে আমাদের 15/60 ঘন্টা, মানে কত হচ্ছে 1/4 ঘন্টা, ঠিক আছে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি কত, দূরত্বটা ধরে নিচ্ছি ডি কিলোমিটার। তাহলে আমাদের 1 কিলোমিটার যদি সময়ের পার্থক্য হয় 1/20 ঘন্টা, তাহলে ডি কিলোমিটার মধ্যে সময়ের পার্থক্য হবে d/20 ঘন্টা। তাহলে d/20 সমান 1/4 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা ডিটা পেয়ে যাবো কত হচ্ছে 20 গুণ 1/4। তাহলে কত কাটছে আমাদের 5 কাটছে। তাহলে ডি সমান কত হচ্ছে আমাদের 5 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ 5 কিলোমিটার, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো, এরপর আসছি 8 নম্বর অঙ্কে। তো দেখো 8 নম্বর অঙ্কটি কী ধরেছে, যে 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিলোমিটার/ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে দেখো আমাদের ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, 800 মিটার দেওয়া রয়েছে। এখানে আমাদের ট্রেনের গতিবেগ কত দেওয়া রয়েছে, 78 কিলোমিটার/ঘন্টা দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ড নিয়ে আসতে গেলে কী করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 78 গুণ 5/18, তাহলে এখানে আমাদের কত বেরোচ্ছে 9 দুগুণে 18, আর এখানে 39 দুগুণে 78, এত আমাদের কি হচ্ছে মিটার/সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রেনের গতিবেগ। এরপর কি বলছে, যে ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গকে অতিক্রম করছে। তাহলে ট্রেনটি একটি সুড়ঙ্গকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য এবং সুড়ঙ্গের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে আমরা দেখুন সুড়ঙ্গকে অতিক্রম করতে কত সময় লাগছে, ট্রেনটির 1 মিনিট লাগছে। আর আমরা জানি গতিবেগ সমান হয় মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে সুড়ঙ্গের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। সময়টা কত হচ্ছে 1 মিনিট। 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এখানে আমাদের গতিবেগটা দেওয়া রয়েছে কত রয়েছে, 39 গুণ 5/9 ইকুয়াল টু এক্স প্লাস এল। এর মান কত হচ্ছে আমাদের 800 মিটার আছে বাই 60। এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে দেখো, 9x প্লাস 7200 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, এখানে 60 গুণ 5 করলে কত হচ্ছে 300 গুণ 39 সমান কত আসছে 3 9 27 7 হাতে 2 3 3 9 10 11, মানে কত আসছে 11,700। তাহলে 9x ইকুয়াল টু কত আসছে আমাদের, 9x ইকুয়াল টু আসছে আমাদের 11,700 মাইনাস 7200। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, বিয়োগ করলে আসছে আমাদের
শূন্য শূন্য, এখানে 5 হাতে এই 7 কত 11, 4 11, ঠিক আছে। তাহলে 9x সমান আসছে আমাদের 4500, তাহলে এক সমান কত আসবে আমাদের 500। তাহলে আমাদের সুড়ঙ্গটির দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়েছে বি এর অপশনটি, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো, এরপর আসি 9 নম্বর অঙ্কে, ঠিক আছে। যে একটি মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 10 মিনিটে, তাহলে স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগবে? তাহলে এখানে আমাদের স্রোতের প্রতিকূলে বেগ কি কত আসবে দেখো, 2 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে এখানে আমাদের পাচ্ছি প্রতিকূলে বেগ 2 কিলোমিটার পার ঘন্টা। অনুকূলে বেগ কত হচ্ছে দেখো, 1 কিলোমিটার যাচ্ছে 10 মিনিটে, তাহলে অনুকূলে বেগ আসবে 1 কিলোমিটার বাই সময়টা কত আছে 10 মিনিট, তাহলে মিনিটটাকে আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে, তাহলে 10/60 ঘন্টা। তাহলে এখানে কত আছে আমাদের 6 কাটছে, তাহলে আমাদের 6 কিলোমিটার পার ঘন্টা পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের অনুকূলে বেগ কত হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা কি জানি, স্থির জলে নৌকার বেগ সমান কি হয়, প্রতিকূলে বেগ প্লাস অনুকূলে বেগ বাই 2 হয়। তাহলে এখানে কত আছে 2 + 6/2, মানে কত আছে আমাদের 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে আমাদের স্থির জলে মাঝির বা নৌকার বেগ কত পাচ্ছি 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে আমাদের 4 কিলোমিটার যাচ্ছে আমাদের 1 ঘন্টায়, ঠিক আছে। তাহলে আমাদের 5 কিলোমিটার যাবে 1/4 গুণিত 5 ঘন্টায়, তাহলে 5/4 ঘন্টাকে আমরা মিনিটে প্রকাশ করলে কত দিয়ে গুণ করবো, 60 দিয়ে গুণ করবো। তাহলে এখানে কত কাটছে 4 × 15 = 60, তাহলে 5 × 15 কত আছে 75 মিনিট। তাহলে 75 মিনিট সমান কত ঘন্টা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো, এরপর আসছি 10 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন, যে বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে? তাহলে এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে, সুদের হার দেওয়া রয়েছে, তাহলে 8টা দেওয়া রয়েছে আমাদের কত 25%। আমাদের কি বলেছে যে কত বছর, এখানে আমাদের সময়টা বের করতে হবে, ঠিক আছে। কোনো আসল আমি ধরে নিচ্ছি আসল সমান পি, ঠিক আছে। তাহলে সুদে মূলে 4 গুণ হবে, তাহলে সুদে মূলে অর্থাৎ সুদাসল সমান হচ্ছে 4p, তাহলে সুদাসল যদি 4p হয় তাহলে মোট সুদ সমান কত হবে 4p - p, মানে হচ্ছে আমাদের 3p। আর আমরা জানি সুদ সমান কি হয়, আসল গুণিত সময় গুণিত সুদের হার বাই 100, তাহলে এই পি কেটে যাচ্ছে, তাহলে টি সমান কত হচ্ছে আমাদের 3 × 100 ডিভাইডেড বাই 25, কত কাটছে আমাদের 4 × 25 = 100, তাহলে 3 × 4 হচ্ছে 12, তাহলে আমরা সময়টি কত বললাম 12 বছর। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়েছে ডি এর অপশনটি, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।